হ্যালো প্রিয় মানুষজন, কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। আর এখন তোমাদেরকে শোনাবো সাহসস্পর্শী উপন্যাসের 23তম পর্ব, লেখিকা ইফরা জান্নাত। এই পর্বটাতে তোমরা পদ্মজা পদ্মজা একটা ফিল পাবে, ঠিক আছে? মারাত্মক রোমহর্ষক আর রহস্যময় একটা পর্ব, এবং সাসপেন্স তো রয়েছে। গল্প পুরো একটা নতুন মোড়ে চলে গিয়েছে, তো পুরোটা শুনলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। ব্যবচ্ছেদ। পাখি নীরবে সব শুনছিল। কখন জানি ভোর হয়েছে সেদিকে খেয়াল নেই। আজ পঞ্চগড় যাবার কথা তাদের। মীরদের সেই জমিদার বাড়িতে যেতে হবে। ফজরের আজান পড়ছিল চারিদিকে। জামিলা বেগম এখন নামাজে যাবে। 6টার গাড়িতে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হবে তারা। গল্প স্থগিত রেখে পাখি নিজের ঘরে এলো। আয়নায় নিজেকে একবার দেখে নিল। কোকড়ানো চুলগুলোর দিকে কিয়ৎ সময় তাকিয়ে থেকে ইফরার জায়গায় নিজেকে কল্পনা করতে থাকল। ইফরার রূপের বর্ণনা শুনেছে সে। বৌরানীর মতো রূপবতী না হলেও খানিক রূপবতী পাখি। আলমারি হতে লাল পাড়ের এক সাদা শাড়ি বের করল, সাথে লাল রঙের এক ব্লাউজ। একটুখানি তাকিয়ে থেকে নাক ঘষল শাড়িতে। বৌরানী সাজলে খুব একটা অন্যায় হবে বলে মনে হয় না তার। একটুখানি ভেবে নিয়ে শাড়ি পরে নিল সে। সাজ ফুটিয়ে তুলতে ছোটখাটো কিছু গহনা পড়ল গায়ে, পায়ে আলতা দিল। ঘড়িতে সময় তখন 6টা ছুঁই ছুঁই। জামিলা বেগম তখন অপেক্ষা করছেন পাখির জন্যে। মিনিট 5 পর পাখি এলো। সিঁড়ির দিকে তাকিয়েই চোখ জোড়া থমকে যায় তার। জামিলা বেগম বিড়বিড় করে আওড়ায়, বৌরানী। পাখি এসে সামনে দাঁড়ালো জামিলা বেগমের। দুই নয়নে এক মোহনীয় মুগ্ধতা জামিলার। চোখ বুজে নিজেকে সামলে পা থেকে মাথা অবধি দেখে নিল পাখির। এরপর ধীরস্থির স্থান ত্যাগ করে ঘরের দিকে গেল। পাখি পেছন থেকে বেশ কয়েকবার ডাকলো, দাদিজান, দাদিজান শুনছেন? জামিলা বেগম পাত্তা দিল না। গট গট করে ঘরের ভেতরে ঢুকে গেল। পাখি তখনও অবুঝের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। খানিক বাদেই আবারও এলো জামিলা বেগম, হাতে একখান বাক্স। পাখির সামনে এসে দাঁড়ালো। বাক্সখান খুলে এক সোনালি চেইনের কোমর বন্ধনী বের করে বাক্স পাখির হাতে চাপিয়ে দিল। পাখি শান্ত চোখে দেখছে জামিলা বেগমের কার্যক্রম। জামিলা বেগম কাঁপা কাঁপা হাতে শাড়ির উপরেই কোমর পরিয়ে দিল জামিলা বেগম। পাখি দেখলো জামিলা বেগমের চোখ দুটো চকচক করছে। চোখের কোণে পাখি আচ্ছা চোখের কোণে পানি নো চোখের কোণে পাখি এক ধ্যানে তাকিয়ে দেখছিল। আচ্ছা পাখি দেখল পাখি শান্ত চোখে দেখছে জামিলা বেগমের কার্যক্রম। জামিলা বেগম কাঁপা কাঁপা হাতে শাড়ির উপরেই কোমরে পরিয়ে দিল আচ্ছা জামিলা বেগম কাঁপা কাঁপা হাতে শাড়ির উপরেই কোমর বন্ধ পরিয়ে দিল। পাখি শান্ত চোখে দেখছে জামিলা বেগমের কার্যক্রম। জামিলা বেগম কাঁপা কাঁপা হাতে শাড়ির উপরেই কোমর বন্ধনী পরিয়ে দিল। পাখি দেখল জামিলা বেগমের চোখ দুটো চকচক করছে। চোখের কোণে পানি। এক ধ্যানে তাকিয়ে দেখছিল জামিলা বেগম। পাখি ডাকল, দাদিজান। জামিলা বেগম সাড়া দিলেন না। এ দফায় গা কিছু ঝাঁকিয়ে ডাকল ও দাদিজান, বাকি গল্প কবে বলবে? আমার হৃদয় যে উতলা হয়ে রয়েছে গো। এ পর্যায়ে ধ্যান ভাঙল। চোখের পানিটুকু মুছে নিলেন জামিলা বেগম। চেইন লাগানো এক চশমাখানি পরিষ্কার করে চোখে লাগাতে লাগাতে আবারও বলতে লাগলেন, বদ্ধ শুনশান ঘরে কেমন মাত্রই ব্যালকনিতে জ্বলতে থাকা হলুদ মিটমিটে আলোটুকু প্রবেশ করছে। আজ রাত অমাবস্যার রাত। ঘুটঘুটে অন্ধকার চারদিকে। ফিনফিনে এক শীতল হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে গায়ের প্রতিটি ভাঁজ। ইফরা তখনও দোল খাচ্ছে চেয়ারে বসে। নীরব ঘরে কেমন চেয়ার ঘষার এক ক্যার ক্যার শব্দ, আর দূরের জঙ্গল থেকে শিয়ালের হাঁক ডাক কানে বাজছে। কি ভয়ঙ্কর এক নিশীথ! অমাবস্যার রাতে নাকি পেতনির দল রক্ত শুষে খায়। কথাটা হাস্যকর মনে হলেও ভয়ঙ্কর। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। মেঝেতে পা ঘষে ঘষে কেউ রুমে ঢুকছে। ইফরা একটুখানিও নড়ল না। এই পায়ের শব্দ তার ভীষণ চেনা। পা ঘষে ঘষে হেঁটে আসছে আরাধ্য। মেঝের সাথে তালহীন পায়ের ঘর্ষণ বলে দিচ্ছে নেশাগ্রস্তের মতো এলোমেলো হেঁটে দরজা দিয়ে ঘরে প্রবেশ করলো আরাধ্য। ইফরার ভাবনা এখন আরাধ্য তার কাছে আসবে, এসে ডাকবে তাকে। হলো তাই। আরাধ্য টলতে টলতে এসে দাঁড়ালো তার কাছে। নরম স্বরে ডাকল, ইরা।
ইফরা কাজল কালো চোখে একটু চোখ মেলালো আরাধ্যর কালো মনির চোখ। আরাধ্য খানিক তাকিয়ে দেখলো চোখ জোড়া। কাজল পড়েছে মেয়েটা, সেজেছে। কিছুটা সরে এসে একটু দূরে দাঁড়িয়ে আরো মনোযোগ দিয়ে দেখলো তাকে। এরপর এগিয়ে গিয়ে ইফরার পায়ের কাছে বসে পড়ল। ইফরার চমকিত হবার কথা ছিল, তবে আজ চমকিত হলো না সে। কেন হলো না জানা নেই। আরাধ্য আলগোছে মাথা রাখলো ইফরার কোলে। ছোট বাচ্চার মতো ঠোঁট ভেলটালো লোকটা। আজকে নেশার পরিমাণ তীব্র হয়েছে। আরাধ্য নেশা করলেও মাতাল হয়ে ফেরে না, এটা তার গুণ। একটু আরামে থেকে মাথা তুলল। পকেট থেকে সিগারেট বের করে আশেপাশে ম্যাচ কাঠি খুঁজতে লাগলো। পাচ্ছে না। ইফরা উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের ওপর থেকে ম্যাচ কাঠি এনে আরাধ্যের পাশে বসল। এরপর সযত্নে সিগারেট জ্বালিয়ে দিল। আরাধ্য পরপর দুটো টান দিল। এখন ভালো লাগছে। মেয়ের বাড়ির নবাব বউয়ের সামনে মাতলামি করলে মান থাকবে না। যথেষ্ট শক্ত থেকে প্রশ্ন করল, কখন ফিরলে? ইফরা দীর্ঘশ্বাস ফেলল। খানিক আগেই। সিগারেট টেনে মুখ ভর্তি ধোঁয়া ইফরার মুখে চুলল আরাধ্য। ছাড়লো তোমাকে? কে? আরাধ্য হো হো করে হেসে উঠল। ঘন ঘন সিগারেট টানছে আর হাসছে। ইফরা কারণ খুঁজল না এই হাসির। সত্যি বলতে ইচ্ছে জাগলো না। আরাধ্য বেশ কিছুক্ষণ হেসে নিয়ে বলল, আমায় কতখানি বোকা ভাবো ইরা। যে শব্দ আপনার সাথে যায় না তা ভাবার প্রশ্নই ওঠে না ছোট নবাব। বলছো? হুম। দুজনের মাঝে অনেকটা সময় নীরবতায় কাটল। আরাধ্যের সিগারেট প্রায় ফুরিয়ে এসেছে। শেষ অংশে আরো দুটো টান দেওয়া যাবে। তবে না, আরাধ্য আরো 3 থেকে 4 খান টান দেবে। তার মনে হয় যেহেতু জিনিসটা অপ্রয়োজনীয়, তাই আরো বাড়িয়ে টানলে খুব একটা ক্ষতি নেই। তবে স্বাদ পাবে না। এই জিনিসের আদতেও কোনো স্বাদ নেই। এ পর্যায়ে ইফরা বলল, রাতে খাবেন? আনবো কিছু? তুমি খেয়েছো? এটা আমার প্রশ্নের উত্তর নয় ছোট নবাব। আরাধ্য ঘাড় বাঁকা করে তাকালো। তোমায় কে বলল আমি তোমার প্রশ্নের উত্তর করলাম? ইফরা হাসল। সব কথা যদি মুখে বলে দিতে হয়, তবে আমি কিসের ঘরবালি হলাম আপনার? নারী ছলনায় পারদর্শী। এরা কত নিখুঁতভাবেই না ছক কষে। আরাধ্য ইফরার মুখের দিকে তাকিয়ে উপলব্ধি করছে তার ধ্বংস। তার ঘরেই বাস করা এক কিশোরী তাকেই তার জালে মারছে। ইফরা কি কিশোরী? তাকে কিশোরী ডাকা ভুল হবে। সে কিশোরী নয়, পাক্কা রমণী। ইফরার ওষ্ঠযুগল তীর তীর করছে। মৃদু আলোতে গোলাপি ওষ্ঠজোড়া বড্ড টানছে আরাধ্যকে। একটু একটু করে এগিয়ে যাচ্ছে ইফরার দিকে। এক হাতে চেপে ধরে ইফরার চুলের গোছা। হালকা টানে চোখ বন্ধ করে নেয় মেয়েটা। আরাধ্য সিগারেটে আঙুল চেপে বৃদ্ধা আঙুলে লেপটে দেয় ইফরার গোলাপি রঙের লিপস্টিক। আরাধ্য আরো ঝুঁকে যায়। আলতো করে চুমু খায় ঠোঁটের কোণে। ইফরার কি হলো কে জানে। অ্যালকোহলের কড়া গন্ধ সাথে নাকের কাছে সিগারেটের বিকট ঘ্রাণটুকু আসতেই এবারে গা গুলিয়ে এলো তার। এক ঝটকায় আরাধ্যকে সরিয়ে ছুটে গেল ওয়াশরুমের দিকে। পেটের সকল খাদ্যকণা এক নাগারে বমি করে বের করল। পরপর 2 বার বমি করতেই শরীর ক্লান্ত হয়ে পড়ল। আরাধ্য শুধুই চেয়ে দেখল ইফরার অবনতি। তার নিশ্চয়ই উচিত ছিল ইফরার কাছে। আচ্ছা, তার নিশ্চয়ই উচিত ছিল ইফরার কাছে যাওয়ার। তবে গেল না। ইফরা বেরিয়ে এলো। একইভাবে আবারও আরাধ্যের পাশে গিয়ে বসল। আরাধ্য বলল, শরীর খারাপ বলনি কেন? ইফরা ম্লান হাসল। ঠিক আছি। নেই। আজ আরাধ্য ভীষণ রকমের শান্ত। এই যে ইফরার অসুস্থতা তাকে অস্থির করে তুলল না। সবকিছুই কি কেবল নেশার প্রভাব? আরাধ্য হঠাৎ ইফরার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। শিরশির এক বাতাসে ব্যালকনির পর্দাটা খানিক কেঁপে উঠল। ইফরা শান্ত চোখে আরাধ্যর ভোলা ভোলা মুখের দিকে তাকিয়ে থাকল। আরাধ্য খানিক নড়ে চিত হয়ে শুয়ে বলল, আমার কাছে তোমার চাওয়া কি ইরা? হঠাৎ এই প্রশ্ন? জানতে ইচ্ছে হলো, তাই। ইফরা ম্লান হাসল। যা চাইব দেবেন? নিশ্চিত থাকো। ইফরা গাঢ় এক দীর্ঘশ্বাস নিংড়ে বলল, দীর্ঘতম জীবনের পুরো পথের সঙ্গী হিসেবেই আপনি থাকুন। আরাধ্য দীর্ঘশ্বাস নিংড়ে বলল, একটা সময়ের পর বোধহয় তুমি বুঝবে আমাকে নিজের করে চাওয়াটাই তোমার ব্যক্তি জীবনের সবচেয়ে বড় ভুল ইরা। ইফরা হাত রাখলো আরাধ্যের মাথায়। তার ছেলের এক হাসি দিয়ে বলল, মানুষ এখন আর মানুষ খোঁজে না, তারা খোঁজে সুবিধা। তবে আমি বা ব্যতিক্রম কি করে হই? যখন মনে হবে তখন না হয় আপনি ভুলটা শুধরে দেবেন।
আরাধ্য স্বল্পতায় হাসল। তুমি লাবণ্যে সেরা, গুণে রহস্যময়ী। তোমার মাঝেই ডুবেছি আমি। আপাতত আমি ধ্বংসের পথযাত্রী। ভাবনায় আবিষ্কৃত ভাবনাগুলো লোকায়িত সুন্দর ছোট নবাব। ইফরা থেমে গেল, মনে মনে বিড়বিড় করল, আমি আপনাতেই সীমাবদ্ধ, আপনাতেই আসক্ত। আপনি ব্যতীত সব ঘোলাটে, বদনাম। ইফরা ঘুমিয়ে গেছে। ইফরা তখনও আচ্ছা আরাধ্য ঘুমিয়ে গেছে। ইফরা তখনও চুলে হাত বুলাচ্ছে। বেশ লাগছে কিন্তু। খানিক বাদে গুনগুন করে গান ধরল। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ভায়োলিন স্যালাড দিয়েছে এই পাঠটায় লেখিকা। রাতের প্রায় মধ্যপ্রহর। হঠাৎ ঘুমের মাঝে গায়ে শিরশির হাওয়া অনুভব করল চেয়ারম্যান। হালকা শীত শীত লাগছে। গায়ের পাতলা কাঁথাটা বেশ করে গায়ের উপর জড়িয়ে নিল। তবুও শীত কমছে না। উঠে বসল সে। অরুণিমা তখন গভীর ঘুমে। চেয়ারম্যান তার শান্ত সুশ্রী চেহারার দিকে একটু সময় ব্যয় করে তাকিয়ে থাকল। চেহারায় বয়সের ছাপ নেই অরুণিমার। স্নিগ্ধ সুন্দর যাকে বলায়। কপালে কতগুলো এলোমেলো চুল পড়ে রয়েছে। চেয়ারম্যানের ইচ্ছে হলো ওগুলো সরিয়ে দেবার। ইচ্ছেকে প্রাধান্য দেওয়া আবশ্যক। তাই করল। হাত বাড়িয়ে এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। দরজার কাছে কিছু একটা নড়ে উঠতেই চেয়ারম্যানের মনোযোগ সরে গেল। কোনো ছায়া দাঁড়িয়ে রয়েছে ওখানে। চেয়ারম্যান একটুখানি তাকিয়ে থেকে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। অরুণিমার ঘুমের ব্যাঘাত ঘটবে বলে কোনো প্রকার শব্দ ছাড়াই দরজা খুলল সে। ঘরে বাইরে অন্ধকার। বিদ্যুৎ থাকার পরেও এই দিকটা অন্ধকার হবার কারণ কি? চেয়ারম্যান দরজার পাশে সুইচ খুঁজল। অন্ধকারে কোনো মতে হাতড়ে হাতড়ে সুইচ চাপল। তবে আলো জ্বলল না। কারণ কি? নিজেই নিজেকে প্রশ্ন করল। উত্তর পেল না। একজোড়া নুপুরের শব্দ কানে বাজছে তার। কেউ হাঁটছে। তবে কোথায় হাঁটছে? চেয়ারম্যান শব্দের দিক নির্ধারণ করতে হাঁটতে শুরু করল। অন্দর থেকেই আসছে। দোতলা থেকে নিচে তাকাতেই দেখল মাথায় ঘোমটা টেনে এক নারী অবয়ব বেরিয়ে গেল সদর দরজা খুলে। চেয়ারম্যান একটুখানি তাকিয়ে থেকে দ্রুত সিঁড়ি বেয়ে নামল। মেয়ে লোকের হাঁটা, ধীর গতি। দ্রুত কদমে হেঁটে সদর দরজা পেরিয়ে খানিক হাঁটতে আবারও দেখল নারী অবয়বকে। চেয়ারম্যান পিছু নিল। অমাবস্যার ঘন অন্ধকার। এত রাতে ভূতের দেখা মেলে। মা চাচিদের কথা, নারী অবয়ব। আচ্ছা, অমাবস্যার ঘন অন্ধকার, এত রাতে ভূতের দেখা মেলে, মা চাচিদের কথা। নারী অবয়ব নুপুরের ঝনঝন শব্দ তুলে এগিয়ে যাচ্ছে জঙ্গলের দক্ষিণ কোণে। এদিকে মীর বাড়ির অযত্নে বেড়ে ওঠা এক ছোট জঙ্গল রয়েছে, যেটায় বড় বড় কয়েকটা গাছ। আরও কিছুটা এগিয়ে গেলে বড় জঙ্গল। তারপরে এই খন্দকার বাড়ি। বললে চলে এটা খন্দকার বাড়ির যাবার গোপন পথ, যেটার সন্ধান আদতে কেউ জানে না। জঙ্গলের মাঝে এসে হঠাৎ দাঁড়িয়ে গেল নারীটি। আশেপাশে তাকিয়ে ঘাসের আড়াল থেকে বড় ধান কাটা এক কাঁচি বের করল সে। হাতে মোমবাতির হলুদ শিখার আলোতে চকচক করে উঠল কাঁচিটি। এরপর আবারও হাঁটতে শুরু করল। চেয়ারম্যান তখনও অনুসরণ করছে নারীটিকে। সে দেখতে চায় নারীটিকে, তার উদ্দেশ্য কি। বিনা টর্চ অথবা বিনা অস্ত্রে তাড়াহুড়োতে সে এসে খানিক ভয়ও করছে তার। তবে এত দূর এসে ফিরে যাওয়া বোকামি হবে। নারীটির হাতে মোমের আলোতেই পথ যেটুকু পরিষ্কার হয় আর কি। চলতে চলতে খন্দকার বাড়ির সেই বিশাল জঙ্গলে এসে থেমেছে নারীটি। চেয়ারম্যান এক বড় গাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। প্রায় মিনিট পাঁচেকের মাথায় জঙ্গলের পথে হেঁটে এলো আরও একটি নারী। চেয়ারম্যান তীক্ষ্ণ চোখে নারীটিকে দেখলেন। কি আশ্চর্য! দ্বিতীয় নারীটিকে তিনি চেনেন। জহুরা বেগম।
তার থেকে ভীষণ অবাক করা ব্যাপার হলো নারীটির পেছনে রয়েছে খন্দকার। চেয়ারম্যান ঘটনা বুঝতে পারছেন না। কি হচ্ছে, কি ঘটছে, সব কেমন জানি গুলিয়ে ফেলছেন। জোহরা বেগম টানতে টানতে খন্দকারকে এনে ফেললেন ঠিক প্রথম নারীটির একদম পায়ের কাছে। চেয়ারম্যান এইবার শুষ্ক একটা ঢোক গিললেন। প্রথম নারী ফতুয়ার কলার টেনে খন্দকারকে টেনে দাঁড় করালো। রাত বাড়তে থাকলো। ভয়ঙ্কর এক নিশীথে সব কেবল ছায়া স্পর্শের মতো ধোঁয়াটে লাগছে। চেয়ারম্যান আদতেও বিশ্বাস করতে পারছেন না কিছু। ঘটনা সত্য নাকি ভ্রম। প্রথম নারীটি হাতে ধারালো কাঁচি দ্বারা প্রথমে এক কোপ খন্দকারের কাঁধে বসালো। কাঁচিটা বোধহয় মাংসের সাথে আটকে গিয়েছে। পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল চেয়ারম্যানের আত্মচিৎকার। তবে সেই চিৎকার জঙ্গলের বাইরে বেরোনোর আগেই গিলে নিল পরপর দুটো শেয়ালের ডাক। জোহর বেগম খন্দকারের পায়ে এক লাথি মেরে হাঁটু ভাঁজ করে মাটিতে বসালো তাকে। দ্বিতীয়বারের মতো কোপ বসানোর আগে নারীটি সতর্ক হবার জন্য পেছন ঘুরতেই তার চেহারা স্পষ্ট দেখল চেয়ারম্যান। বিড়বিড় করে আওড়ালো, বৌরানী। ইফরা আবারও দ্বিতীয় কোপ বসালো খন্দকারের গলায়। চিরচিরে রক্ত ছিটকে এসে মুখে লাগলো তার। জোহর বেগম খন্দকারের হাত দুটো আরো শক্ত করে চেপে ধরল। এবার মোক্ষম কাজটা করবে ইফরা। কাঁচির ধারালো মাথা দিয়ে বেশ সযত্নে কাটল খন্দকারের গলার নলি। লোকে বলে গুখা কুকুর কোনো কালেই তার স্বভাব পরিবর্তন করে না। এই নরকের কীটও তাই। বৃদ্ধ বয়সেও এদের চাউরামি কমে না। খন্দকারের জান প্রায় যায় যায় অবস্থা। জোহরা বেগম খানিক ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে বলল, আজ নারী লোভী ছিলেন বলেই আপনাকে টোপ দেওয়া বড্ড সহজ হয়েছিল খন্দকার বাবু। আমি কৃতজ্ঞ থাকব আপনার এই উপকারের জন্য। তবে হ্যাঁ, ঠিক যতখানি কষ্টের মৃত্যু দেওয়ার প্রয়োজন ছিল তার কম দিলাম। কারণ আপনার কাঁচা কলিজার স্বাদ নেবার বড্ড শখ আমাদের। আহারের জিনিসের এত কষ্ট মানা যায় বলুন? ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করল খন্দকার। চেয়ারম্যানের শরীর ঘামছে। শিশির বাতাসেও অনবরত ঘাম ঝরছে দেহ থেকে। সে শুষ্ক ঢোক গিলে গলা ফেঁচাল। ইফরা মাটিতে হাঁটু কেড়ে বসল। মাথা থেকে শাড়ির আঁচলটা পড়তেই লম্বা বেনুনি করা চুল উন্মুক্ত হলো। লাল শাড়িতে অমাবস্যার হলুদ আলোতে অপসরা লাগছে হয়তো। ইফরা এবারে করলটা কি, কাঁচিটা খন্দকারের বুকের মাঝ বরাবর বসিয়ে সর্বশক্তি দিয়ে দিল এক টান। সঙ্গে সঙ্গে বুক ফেড়ে মাংস বেরিয়ে এলো। সাদা ফতুয়া পড়েছিল খন্দকার। রক্ত স্রোতে কেমন লাল বর্ণ ধারণ করল। পরপর 3বার একই জায়গায় কাঁচি দিয়ে ক্ষত করল। এরপর দক্ষ হাতে কলিজার অবস্থান নির্ধারণ করে টেনে বের করে আনলো মেয়েটা। ঠিক যেন মর্গে লাশের কাঁটা ছেঁড়া করা হচ্ছে এমন। রক্তের ঘ্রাণ যেন উন্মাদ করে তুলছে ইফরাকে। দেহের ভেতর যেন কোনো এক পৈশাচিক সত্তা জেগে উঠছে তার। গরম কলিজা হাতে নিয়ে চোখে মুখে উজ্জ্বল এক খুশি রেখা দেখা গেল তার। একটু বোধহয় স্বস্তি পেল জহুরা। ক্লান্ত দেহে বসে পড়ল লাশের সামনে। ইফরা শান্ত চোখে খন্দকারের কলিজার দিকে তাকিয়ে আছে। হাত চুইয়ে রক্ত পড়ছে। জহুরা বেগম টুকরে কেঁদে উঠল, আপা, আপা রে, দেখ, দেখ না তোর খুনি আর শান্তি পেয়েছে আপা। ইফরা তখনও কলিজা হাতে নিয়েই বসা। হঠাৎ কি হলো, তরতাজা উষ্ণ কলিজাতে কামড় বসালো সে। কামড়ে আলাদা করলো কিছু অংশ। এরপর নরখাদকের মতো চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করলো খন্দকারের কলিজা। পরপর 3টে কামড়ে কলিজার এক অংশ গিলে খেল সে। এরপর বাকি অর্ধেক এগিয়ে দিল জহুরার হাতে। এত বর্বরতায় দূরে দাঁড়ানো চেয়ারম্যানের গা গুলিয়ে এলো বোধহয়। খুন অবধি হয়তো ঠিক ছিল, তবে এই কলিজা খাওয়া তার ঠিক লাগেনি। ভয় হলো নিজের জন্যে। সামনে বসা জমদূতের দিকে চেয়ে চেয়ে খন্দকারের জায়গায় নিজেকে কল্পনায় রাখল। জহুরা কলিজায় একবার কামড় বসিয়েও খেতে পারল না। ফ্যাল ফ্যাল করে তাকে রইল ইফরার দিকে। ততক্ষণে খন্দকারের ফুসফুস টেনে বের করে নিয়েছে মেয়েটা। ফুসফুস থেকে তরল রক্ত গড়িয়ে পড়ছিল। একটুখানি নেড়ে চেড়ে দেখে কাঁচি দিয়ে ফুসফুসের পাতলা আবরণ ছিঁড়ে ফেলল সে। জহুরা শুধুই তাকিয়ে দেখছে ইফরার উন্মাদনা। পাতলা আবরণ ছিলে কাঁচি ধরিয়ে দিল জহুরা বেগমের হাতে। 2 হাতে ফুসফুস চেপে ধরে কামড়ে খেতে শুরু করল সে। মিনিট 2 মাঝেই পুরো ফুসফুস গিলে বড় এক ঢোক গেল ইফরা। এবারে আর দাঁড়াতে পারল না চেয়ারম্যান। গল গল করে বমি করতে শুরু করল সে। সচেতন হলো ইফরা। চেয়ারম্যান ততক্ষণে স্থান ত্যাগ করেছে। বসা ছেড়ে আরো খানিক এগিয়ে আশেপাশে নজর বুলিয়ে আবারও এসে পাশে বসল। লাশের ব্যবস্থা করা উচিত ইরা। ডান হাতে ঠোঁটের কোণ গড়িয়ে পড়া রক্ত তরল মুছে নিল ইফরা। শেয়াল, আচ্ছা।
ডান হাতে ঠোঁটের কোণ গড়িয়ে পড়া রক্ত তরল মুছে নিল ইফরা। শেয়ালদের খাবলে খাওয়ার জন্য দেহটাকে ফেলে যাওয়া উচিত আম্মা, ওদের হক নষ্ট করা বেইনসাফি হয়ে যাবে। জোহরা বেগম কুটিল হাসল। ইফরা ধীরে ধীরে ধর থেকে মুন্ডুটা আলাদা করে নিল। খন্দকারের চোখ জোড়ায় কাঁচির মাথা ঢুকিয়ে বের করে মাটিতে ফেলল। মুন্ডুবিহীন মৃত দেহটাকে টেনে ঝোপঝাড়ে আড়লে ফেলে এলো জোহরা। একটা গাছে ডাল ভেঙে বিসমিল্লা বলে কেঁদে দিল খন্দকারের দেহের মাঝ বরাবর। ইফরা ততক্ষণে চলে গিয়েছে কাটা মুন্ডু হাতে। জঙ্গল থেকে বেরিয়ে দুজনেই এলো মীরবাড়ির সেই বাগানের কাছে। পুরনো সেই রানী গোলাপ গাছের গোড়ায় কাটা মুন্ডুটাকে রেখে হাত মাটিতে বুলালো ইফরা। দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল তার। মাটির বুকে বাঁধা রেখে মাকে অনুভব করতে চাইল সে। এই মাটিতে তার মা আছে। হ্যাঁ আছে, এই মাটি তার মা। জোহরা বেগম কোত্থেকে যেন একটা কোদাল নিয়ে এলো ইফরার কাছে। পুরানো রানী গোলাপ গাছ থেকে প্রায় 8 কদম দূরে খাল খুঁড়ল ইফরা। বেশ বড়সড় একটা খাল খুঁড়ে তাতেই জানাজাবিহীন দাফন করল খন্দকারের কাটা মুন্ডু। জোহরা বেগম বেশ যত্নে মাটি চাপা দিল মুন্ডুটা। কাঁচা মাটির আবরণ ঢাকতে সবুজ ঘাস এনে ঢেকে দিল খুঁড়ার স্থান। ইফরাকে বড্ড ক্লান্ত লাগছে। চারদিকে খানিক বাদেই ফজরের আজান পড়বে। রক্তমাখা কাপড়েই মীর বাড়িতে প্রবেশ করল সে। হাতে পায়ে মাটি। যে আলতারঙা পায়ে বাড়ি ছেড়েছিল সে পা আপাতত কাদা মাটিতে ভরপুর। শাড়ির আঁচল মাটি ছুঁয়ে হেঁটে চলেছে ইফরার সাথে। ইফরা ঘরের কাছে এলো। দরজা খুলে ঘরে প্রবেশ করতেই দেখল আরাধ্য তার সেই চীনা দোল খাওয়া চেয়ারে বসে দোল খাচ্ছে। তার চোখে ঘুম নেই। ইফরা এক ধানে হেঁটে হেঁটে গোসলখানায় ঢুকল। আরাধ্য গাঢ় এক নিঃশ্বাস টেনে চোখ বুজে নিল। গোসলখানায় পানির শব্দ হচ্ছে, সাথে ভেসে আসছে এক আহত হৃদয়ের আত্মচিৎকার। প্রায় ঘণ্টাখানেক বাদে ভেজা কাপড়ে ঘরের মেঝেতে এসে দাঁড়ালো ইফরা। একটু একটু করে এসে আরাধ্যের পায়ের কাছে বসল। ভেজা কাপড় শরীরের সাথে লেপ্টে আছে, চোখে মুখে পানি। আরাধ্য পা জোড়া জড়িয়ে মাথা রাখলো কোলায়। নিশ্চুপে বসে থাকলো অনেকটা সময়। ক্লান্তির ঘুম চোখ জোড়ায় তার। কিছু সময় পেরিয়ে যেতেই আরাধ্য উঠে দাঁড়ালো। গায়ের কালো গেঞ্জিটা একটানে খুলে কোলে তুলে নিল ইফরাকে। আবারও হাঁটা দিল গোসলখানার দিকে। মেয়েটার ছোটখাটো দেহটাকে বুকের সাথে লেপ্টে নিয়েছে আরাধ্য। আরাধ্য শুষ্ক ঢোক গিলল। ভেজা কাপড়ের রমণী তাকে আকর্ষণ করছে। শাওয়ার ছেড়ে দিতেই শীতল পানি দুটি দেহ ভিজিয়ে দিচ্ছে। শীতল পানির ছোঁয়ায় মৃদু কম্পন হচ্ছে ইফরার দেহ। আরাধ্য কোল থেকে নামিয়ে দিল ইফরাকে। ভেজা শরীরে সযত্নে সাবান মাখিয়ে দিল। দুজনেই খানিক বাদে আবারও ঘরে এলো। আরাধ্য আলমারি হতে একটা শাড়ি বের করে ইফরাকে যত্নের সাথে পরিয়ে দিল। ইফরার ঘুমের প্রয়োজন, খুন করা ক্লান্তির কাজ। আরাধ্য বলল, তোমার একটা গভীর ঘুমের প্রয়োজন রক্তকমলিনী। বড্ড ক্লান্ত তোমার শরীর। ইফরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো আরাধ্যর চোখে। আরাধ্য কিছু বলল না। আবারও কোলে করে বিছানায় নিয়ে শুয়ে দিল ইফরাকে। পাশে নিজেও শুয়ে বুকের সাথে মিশিয়ে নিল মেয়েটাকে। যেন ছাড়া পেলেই পালিয়ে যাবে মেয়েটা। এটা হতে দেওয়া অসম্ভব। বেলা 11টায় পুলিশ এলো মীর বাড়িতে। তবে এবারে অভিযোগকারী চেয়ারম্যান নিজে। আরাধ্য ইফরা দুজনেই তখন গভীর ঘুমে। কাব্য এসে আরাম করে সোফায় বসেছে। দুজন কনস্টেবল এসেছে। অরুণিমার শরীর ভালো নেই, আছে অন্দরে আসেনি। চেয়ারম্যান রইসুলকে পাঠালো ছোট নবাবকে ডাকতে। কাব্য কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করল, আপনার অভিযোগ কার বিরুদ্ধে চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান খানিক চুপ থেকে বলল, আমার ছেলের বউ। কাব্য খানিক অবাক হলো। তার অপরাধ? চেয়ারম্যান চোখের সামনে বারবার দেখতে পাচ্ছে খন্দকারের তরতাজা কলিজা ছিঁড়ে খাবার দৃশ্য। শরীর ঘেমে উঠছে। সে মূলত নিজেকে বাঁচানোর পন্থা হিসেবে ইফরাকে সরাতে চাইছে। রইসুল এসে দরজায় কড়া নাড়তেই ঘুম ছেড়ে উঠল আরাধ্য। ইফরাকে সযত্নে নিজের বুক থেকে সরিয়ে উঠে গিয়ে দরজা খুলল। রইসুল বলল, নিচে পুলিশ আইছে ছোট নবাব, বৌরানী সহ আপনারে ডাকে। ইফরার ঘুম আলগা হয়েছিল আরাধ্য উঠে যেতেই। পুলিশের কথা কান অব্দি পৌঁছাতেই ধপ করে উঠে বসল সে। আরাধ্য ছুটে এলো ইফরার কাছে, বসল। ইরা? ইফরা সরল দৃষ্টি চেয়ে দেখল আরাধ্যের মুখখানি। আরাধ্যের মুখে স্পষ্ট অস্থিরতা। কাল রাতে রক্তাক্ত কাপড়ে ঘরে ফিরেছে ইফরা। তার বিধ্বস্ত দেহ দেখে যে কেউ বুঝবে ইফরা খুন করে ফিরেছে। তবে পুলিশ? ইফরা কেমন প্রশ্নসূচক চোখে তাকিয়ে আরাধ্যকে বলল,
আরাধ্য বলল, চিন্তিত হচ্ছ কেন? আমি আছি তো। ইফরার হাত শক্ত মুষ্টিতে চেপে ধরে বেশ সাবধানে ইফরাকে বিছানা থেকে নামালো আরাধ্য। শাড়ির আঁচল মাথায় টেনে দিল যত্নে। ইফরা জড় পদার্থের ন্যায় শুধুই দাঁড়িয়ে থাকল। আরাধ্য আবারও বলল, চলো ইরা। দুজনেই চলল অন্দরের দিকে। সিঁড়ির কাছে আসতেই শুনল চেয়ারম্যান কাল রাতের কিছু কাহিনী বলছে কাব্যকে। কাব্য বেশ আরামে বসে সেসব কাহিনী শুনছে। আরাধ্য নামতেই লম্বা এক সালাম ঠুকল কাব্য। আসসালামু আলাইকুম ছোট নবাব। সালামের জবাব আরাধ্য কেবলই হাসল। কাব্য উঠে এসে ঘুরে ঘুরে ইফরাকে দেখে আরাধ্যের সম্মুখে স্থির হয়ে দাঁড়াল। চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার স্ত্রীর নামে অভিযোগ এনেছেন ছোট নবাব, এতে আপনার মতামত? ইফরার সরল এক দৃষ্টিতে চেয়ারম্যানের দিকে তাকালো। তবে এই শান্ত চোখ জোড়াও যেন চেয়ারম্যানের আত্মা শুকিয়ে দিচ্ছে। আরাধ্য আর চোখে চেয়ারম্যানের শুকনো মুখটা একবার দেখে নিয়ে আবারও কাব্যের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আমার স্ত্রীর অপরাধ? কাব্য নিশ্চুপে চমৎকার হাসল। খুন? আরাধ্য চোখে চোখ মিলিয়ে প্রশ্নসূচক ভাবেই তাকিয়ে আছে। কাব্য বলল, খন্দকার সাহেব নিখোঁজ গত রাত থেকে। ওনার দুই ছেলে এসেছিলেন থানায়। তবে ইতিমধ্যে চেয়ারম্যান সাহেব তথ্য দিয়েছেন আপনার স্ত্রী ইফরা জান্নাত তাকে নির্মমভাবে খুন করে কাঁচা কলিজা ফুসফুস চিবিয়ে খেয়েছে। আরাধ্য তাচ্ছিল্য হাসল। আব্বাজান বলল আর আপনি বিশ্বাস করে নিলেন? না করার কারণ? করার প্রমাণ কি অফিসার? চাক্ষুষ সাক্ষী? এবারে আরো গাঢ় হলো আরাধ্যের হাসি। ব্যাস, এতটুকু? এতেই কি প্রমাণিত হয় আমার স্ত্রী খুনি? কাব্য বোধহয় ভড়কালো, সাথে চেয়ারম্যান নিচেও। আরাধ্য চেয়ারম্যানের দিকে তাকিয়ে খানিক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, অভিযোগকারীকে জিজ্ঞেস করুন অফিসার, কাল রাতে তিনি কোথায় দেখেছেন আমার স্ত্রীকে খুন করতে। চেয়ারম্যান এগিয়ে এলো। খন্দকার বাড়ির সামনের বড় জঙ্গলে। ওখানেই এই মেয়ে খন্দকারকে খুন করে খণ্ডিত দেহে ফেলে এসেছে। আরাধ্য চেয়ারম্যানের মুখোমুখি হয়ে দাঁড়ালো। আপনি নিশ্চিত আব্বাজান লাশ ওখানেই ফেলে এসেছে? আমি নিজেও চোখে দেখেছি। এই মেয়ে এই মেয়ে ঠিক কতটা নির্মমভাবে খুন করেছে খন্দকারকে, সাথে কলিজা চিবিয়ে খেয়েছে। আরও তো একটু ভাবুক হয়ে বলল, রাত ঠিক কয়টা নাগাদ আব্বা? সঠিক মনে নেই, তবে রাতের শেষ প্রহরে। আর তো আবারও প্রশ্ন করল, এত রাতে ওই জঙ্গলে আপনার কাজ কি? চেয়ারম্যান এবার শুষ্ক ঢোক গিলল। আর তো বুঝলো লোকটা কাবু হয়েছে। কাব্য জিজ্ঞেস করল, কি হলো বলুন চেয়ারম্যান সাহেব, অত রাতে আপনি জঙ্গলে কি করছিলেন? চেয়ারম্যান একটু দম নিয়ে বলল, শেষ রাতে পানির তৃষ্ণা পেয়েছিল। পানি খেতে উঠতেই নূপুরের শব্দ শুনি। তখন দেখি এই মেয়ে একটা মোমবাতি হাতে বাসা থেকে বের হচ্ছে। পিছু নিয়েছিলাম। এবারে উচ্চস্বরে হেসে উঠল আরাধ্য। খুন করলে নিশ্চয়ই কেউ নূপুর পরে হেঁটে হেঁটে জানিয়ে যাবে না, তাই না অফিসার? কাব্যের মনে হলো সে কোলকে পড়ছে। আরাধ্য আবারও বলল, আপনার সাক্ষী দুর্বল অফিসার। চেয়ারম্যান কড়া কণ্ঠে প্রতিবাদ করল, কি বলতে চাইছো ফারহান? আমি পাগলের প্রলাপ বকছি? আমি ভুল বলছি? হতেই পারে। চেয়ারম্যান জিহ্বা দিয়ে মারিয়ে আটকালেন। এতে আমার লাভ? আমার স্ত্রীকে অপছন্দ করা? চেয়ারম্যানের বুকে ব্যথা অনুভব করল খানিক। বুকে হাত দিয়ে খানিকটা পিছিয়ে যেতে নিলে কাব্য ধরে ফেলল তাকে। সযত্নে নিয়ে গিয়ে সোফাতে বসালো। আপনি ঠিক আছেন চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান খানিক মায়া দৃষ্টিতে দেখল কাব্যকে। এর মাঝেই আরাধ্য বলল, ফিরে যান অফিসার। তদন্ত রিপোর্ট নিয়ে তবেই আসুন আমার সহধর্মিনীকে ধরতে। নয়তো মীরবাড়ির বৌরানীর সামান্যতম অসম্মান এই ফারহান ফায়াজ আরাধ্য সইবে না। মানহানির মামলা করব আমি। আগে নিজের পিঠ তো বাঁচান মিস্টার আরাধ্য, তারপর না হয় স্ত্রীকে বাঁচাবেন। সদর দিয়ে প্রবেশকৃত একটা গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে এলো। তবে কণ্ঠটা আরাধ্যের ভীষণ চেনা। আরাধ্য ঘাড় কাত করে দরজার দিকে তাকাতেই দেখল নুরুজ্জামান পুলিশের পোশাকে হাজির। তার পাশেই লেজ নাড়াতে নাড়াতে আসছে লেজহীন হনুমান মাতব্বর। কাব্য অবাক চোখে তাকিয়ে আছে নুরুজ্জামানের দিকে। নুরুজ্জামান এগিয়ে এলো। আপনাদের দুই ভাইয়ের এই লোক দেখানো চোর পুলিশ আর কতদিন চালাবেন আরাধ্য সাহেব? আরাধ্য নিশ্চুপ। কাব্য জিজ্ঞেস করল, কে আপনি? নুরুজ্জামান ঘাটটি একটু বাঁকিয়ে আরাধ্যের দিকে তাকালো। আমি কে ছোট নবাব? তাদের বলুন আমি আপনার কর্মী নুরুজ্জামান।
নুরুজ্জামান হেসে উঠল। হুম হুম, আমি আইনের লোক, স্পেশাল ব্রাঞ্চের অনাকাঙ্ক্ষিত একজন অফিসার, নাহিদুল হাসান। সঙ্গে সঙ্গে সালাম ঠুকলো কাব্য। কিছুটা পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে স্যার বলে উঠল। নাহিদুল হাসল। হয়েছে হয়েছে কাব্য সাহেব, এত ফর্মালিটিস করার প্রয়োজন নেই। এখন প্রয়োজন আপনাদের দুজনের জেলে যাওয়া। নাহিদুল কালো রঙের একটা ফাইল বের করিয়ে দেখিয়ে বলল, মিস্টার আরাধ্য, আপনাকে অ্যারেস্ট করার অনুমতি উপর মহল দিয়েছে। কালো ব্যবসা, ড্রাগ স্মাগলিং, এমনকি মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেশে বিদেশে পাচারের অভিযোগ এসেছে আপনার নামে। ও হ্যাঁ, খুনের অভিযোগটাও আছে। আর বাকি রইল খন্দকার খুনের মামলা, ওটা পরবর্তীতে হবে খন। ইফরা এক দৃষ্টে তাকিয়ে দেখছে শুধুই তার মানুষটার দিকে। এতগুলো অভিযোগ উঠছে লোকটার নামে, অথচ কত ভাবলেশীনভাবেই দাঁড়িয়ে আছে সে। চোখ থেকে 2 ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল বোধহয়। মেয়ে যাওয়া কণ্ঠে ডাকল, ছোট নবাব। আর তো থমকে উঠল। একদম কাঁদবে না ইরা। ইফরা শুনল না। এই প্রথম সে বিরোধ করল আরাধ্যের। আমার কষ্ট হচ্ছে ছোট নবাব, ভীষণ রকমের কষ্ট হচ্ছে। আরাধ্য ঘুরে দাঁড়ালো, তাকালো ইফরার দিকে, আলতো করে হাত রাখলো ইফরার দুটো গালে। আমি আমার রাগকে ভীষণভাবেই ঘৃণা করি ইরা। আমি রাগলে অমানুষ হয়ে উঠে। তোমার চোখে যদি আর এক বিন্দু পানি ঝরে, কসম খোদার, আমি সব ধ্বংসের আগে নিজের ধ্বংসকেই প্রশ্রয় দিব। তুমি নিশ্চয় এটা মানবে না। ইফরা চোখ বুজে ঠোঁটে ঠোঁট চেপে ধরল। আবারও 2 ফোঁটা পানি গড়ালো। আর্ধ কিছুটা ঝুঁকে পানিটুকু গাল বেয়ে পড়ার আগেই জিহ্বা দিয়ে চেটে নিল। ইফরা আচমকায় মুখ লুকালো আরাধ্যের বুকে। তবে এবারে কাঁদল না। আরাধ্য বোধহয় খুশি হলো। মেয়েটা তাকে মানে, তাকে ভালোবাসে। আর কি চায় তার? কিছুই না। ইফরাকে বুক থেকে সরিয়ে বলল, বাসায় ডাক্তার আসবে, চেক আপ করিয়ে নিও। শরীর অযত্ন করবে না এরা, আমি মানতে পারবো না। কাব্য করুণ চোখে দেখছে কেবলই সব দৃশ্য। মাতব্বর চোখ বুজে তৃপ্তির শ্বাস ফেলল। নিজের একমাত্র ছেলের খুনের শাস্তি সে আজ দিতে পেরেছে আরাধ্যকে। মনে মনে ডাকল চয়নকে, চয়ন আব্বা, আমার বাপ, তোর খুনি শাস্তি পাইব বাপ। নাহিদুল হাত করা পড়ল আরাধ্যের হাতে। কাব্য সহ সকল পুলিশ আরাধ্যের পিছনে যেতে লাগলো। চেয়ারম্যান বসা ছেড়ে এসে ইফরাকে ঘুরিয়ে একটা থাপ্পড় বসাতে যাচ্ছিল বোধ হয়, তবে হলো না। সদর দরজা পেরোনো আগেই আরাধ্যের কড়া ধমকে থেমে গেল তার হাত। ফারহান ফায়াজ আরাধ্যের ঘরবালিশে, মীর পরিবারের বৌরানী। আমার অবর্তমানে আমার অর্ধাঙ্গিনীকে আপনার আমানতে রাখলাম আব্বাজান। অবশ্যই আপনি সন্তানের আমানতের খেয়ানত করবেন না। আসছে। আরাধ্য বেরিয়ে গেল। ভঙ্গুর হৃদয়ে 2 পা পিছিয়ে গেল চেয়ারম্যান। পড়তে নিলেই তাকে ধরে ফেলল ইফরা। চেয়ারম্যান করুণ চোখে দেখল মেয়েটাকে। মীর বাড়িতে ডাক্তার এলো বিকাল শেষের দিকে। ইফরা তখন জায়নামাজে বসে মনোজাত করছিল ওই বান্দার জন্য। কেঁদেছে মেয়েটা, গালের উপর পানি শুকিয়ে যাবার দাগ। সময়টা তখন মাগরিবের আগ মুহূর্ত। একজন মহিলা ডাক্তার নিয়ে ঘরে এলেন অরুণিমা। ইফরা জায়নামাজ রেখে খাটে এসে বসল। ডাক্তার তাবাসসুম টুকিটাকি খানিক চেক আপ করলেন। এরপর ইফরাকে ইনিয়ে বিনিয়ে অনেক প্রশ্নই করলেন। প্রেশার একদম নেই বললেই চলে। মানহা আর রাইসা দুজনে এসে হাজির হলো ঘরে। ইফরা দেখল রাইসার চেহারায় অবনতি হয়েছে। চেহারা লাবণ্য হারিয়েছে মেয়েটা। তবে উল্টো দিকে মানহার চেহারার উজ্জ্বলতার কারণ কি? সে কি আরাধ্যকে ভুলতে পেরেছে? নিজেকে সামলে তুলেছে সব ঝামেলা থেকে? হবে হয়তো। এক ক্ষত কতকাল আর কাঁচা থাকবে। ডাক্তার তাবাসসুম একটু পানি চাইলেন। অরুণিমা পিছনে তাকাতেই রাইসা পানি আনতে গেল। অরুণিমা একদম নিকটে এসে বসল ইফরার। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো ডাক্তারের দিকে। ডাক্তার তাবাসসুম বলল, খুশির সংবাদ রয়েছে গিন্নিমা, উৎসব করুন। অরুণিমার মুখে খুশির রেখা ফুটে উঠল। তবে মানহার এসব মাথায় ঢুকছে না। সে অবুঝের মতোই বলল, কি খুশির সংবাদ? ডাক্তার তাবাসসুম বলল, মিহির বাড়ির উত্তরাধিকার আসছে। ক্ষণিকেই অমাবস্যা নেমে এলো মানহার মুখে। বুকের বাম দিকে চিনচিন ব্যথাটা যেন আবারও বাড়ল। অসহায় এক দৃষ্টিতে ইফরার দিকে তাকিয়ে থাকলো সে। ইফরা কিছু একটা আন্দাজ করছে। আবারও দীর্ঘশ্বাস ফেলল। রাইসা এলো কয়েকটা মিষ্টি, সাথে 1 গ্লাস পানি নিয়ে। সে শুধুই পানি আর ফল এনেছিল। সে শুধু পানি আর ফল এনেছিল, তবে খুশির সংবাদ শুনে আবারও মিষ্টি এনেছে। ডাক্তার তাবাসসুম বললেন, শীঘ্রই বৌমাকে নিয়ে হাসপাতালে আসবেন গিন্নিমা। একটা মিষ্টি মুখে দিয়ে পানি পান করলো ডাক্তার তাবাসসুম। এখন তবে আসছি আমি।
অরুণিমা ডাক্তার তাবাসসুমকে বিদায় দিতে চললেন। রায়সা এসেছিল ইফরার কাছে কিছু প্রয়োজন কিনা জিজ্ঞেস করতে। ইফরা কিছু বলেনি। এক এক করে সকলেই চলল ঘর ছেড়ে। মানহা গেল না। ইফরা জিজ্ঞেস করল, কিছু বলবে বুবু? মানহা এগিয়ে এসে বসল। একটুখানি তাকিয়ে থেকে বলল, তবে শেষবেলায় নির্হারা পাখিটাও কারো আশ্রয়ে রাত্রি যাপন করল। অতঃপর সে ঘরেও পরবর্তী প্রজন্ম আবির্ভাব ঘটল। ইফরা শান্ত চোখে চেয়ে থাকে। বলল, এটাই তো প্রকৃতির নিয়ম। মানহা চোখে চোখ মিলাল। বলছো? হুম। মানহা দাঁতছিল, হাসল। সে ঘর বাঁধার মানুষ ছিল না মেয়ে। বেঁধেছে তো, 9টা মাস সংসারও করল। মানহা উত্তর করল না। ইফরা বলল, সে ভালোবাসার ঘৃণার মানুষ, তবুও বাধ্য করলো আমাকে ভালোবাসতে। আমিও স্বার্থপর হয়ে একখান ঘরের লোভে পড়লাম। অতঃপর আমি তাকে আর ঘৃণায় রাখতে পারলাম না। ভালোবেসে ফেললে? বাসলাম তো। মানহা আবারও চুপসে গেল। একটুখানি নীরবতা কাটল দুজনের মাঝে। ভাগ্য আমায় কি দিল বলতে পারো বৌরানী? ইফরা দীর্ঘশ্বাস ফেলল। যেটা ভাগ্যে নেই তার উপর আবার অভিযোগ কেন বুবু? মানহা দৃষ্টি সরাল। তাকে নির্দোষ বলতে চাইছ? সে নির্দোষ বুবু। সে তো তোমাকে চায়নি, তুমি তাকে চেয়েছ। অবশ্যই তোমার উচিত ছিল তাকে তোমার মোহে বাঁধা। মানহা ভ্রু কুঁচকে নিল। বাঁধতে চায়নি বলতে চাইছ? ইফরা মাথা ঝাঁকাল। হুম, বাঁধতে পারোনি বলছি। বিরোধ করছো? ইফরা হাসল। একটুও না। যেটা আমার সেটার জন্য বিরোধের প্রয়োজন নেই। তুমি চেষ্টা করে নাও তাকে। যদি সে তোমার হয় আমি সরে দাঁড়াবো। ইফরা উঠে দাঁড়ালো। হেঁটে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। মানহা সেদিকেই পা বাড়িয়ে বলল, এটা কি বৌরানীর উদারতা? একদম নয়। তবে কি নাম দেবে এটার? সুখ। মানহার কপালে ভাঁজ ফুটল। সুখ? ইফরা রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়ালো। সবার বিরুদ্ধে গিয়ে ভালোবাসবো এত বড় দুঃসাহস আমার নেই। আমি খাঁচায় বন্দি পাখিকে ভালোবাসি না, তাকে মায়া করি। মায়া করি এই জন্যই যে বন্দি পাখি ছাড়া পেলে কখনোই খাঁচার মায়া করে না, আর মুক্ত পাখি কখনো মায়াতেই থাকে না। মূলত যে পাখি সারাদিন উড়ে শেষ সন্ধ্যায় বাসায় ফিরে, তাকেই ভালোবাসি। বড় কঠিন ব্যাখ্যা। মস্তিষ্কের এই সমীকরণ বোঝা কঠিন। ইফরা মুচকি হাসল, তবে এটা তাচ্ছিল্যের। মানহা বলল, তোমার হাসি সুন্দর বৌরানী। কি জানি, আজকাল তো মুগ্ধ করার ক্ষমতা হারিয়েছি। এখন যা হচ্ছে সব বিষাদের খেলা। মানহা আকাশের দিকে তাকিয়ে থাকল। অনুভূতি বেশি হলে দুঃখটাও বেশি হয়। তবে কি অনুভূতি শূন্য হতে বলছো? বলছি না, তবে নিজেকে দেখে অনুভব করছি। আবেগী হলেই পৃথিবী কাঁদায়, ভাগ্য ধোকা দেয়। পৃথিবীর বুকে দুঃখ ব্যতীত কেউ চিরস্থায়ী নয়। দুঃখের স্বাদ থাকলেই না সুখ মিষ্টি লাগবে। তবে কি প্রেমকে দুঃখ নাম দিব? ইফরা মাথা ঝাঁকাল। হুম। তবে বিরহ ডাকো। দুজনের মাঝে আরো খানিকটা সময় নীরবে কাটল। মাগরিবের আজান পড়ছে চারদিকে। মানহা ঘরে চলে এলো। ইফরা ব্যালকনি থেকে এসে অজু দিয়ে নামাজে বসল। কেমন লাগলো পর্বটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। আর মাঝে মাঝে আমি আটকে যাচ্ছিলাম, তার কারণ এটাই যে আমি যে ওয়েবসাইটটা থেকে গল্পটা পড়ছি সেখানে প্রচুর স্পেলিং মিস্টেক রয়েছে, তো সেগুলোর জন্য সমস্যাটা হচ্ছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তাছাড়া আমি ঠিক করেই নিয়েছি যে আমি একেবারে স্টোরি টেলিংটা বা এই যে উপন্যাস পড়াগুলোকে এগুলো একেবারে রাখবো, আনকাট রাখবো। একদম মানে যাতে মনে হয় যে আমি গল্পই বলছি তোমাদের সামনে, এবং শুধু আমার ভয়েস এবং তোমাদের মন আর তোমাদের কান। ঠিক আছে? আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগছে তো জানিও। তবে আমি খুশি হব যদি আমার কোনো ভুল হয় এবং সেই ভুলগুলো তোমরা যদি আমাকে ধরিয়ে দাও। মানে হাউ ক্যান আই ইমপ্রুভ মাইসেলফ সেগুলো যদি বলো, আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ। অবশ্যই জানাবে আমাকে যদি মানে তোমাদের কেমন কি মনে হচ্ছে, কোনো ভুল হচ্ছে কি না। তো আই উইল ট্রাই মাই বেস্ট টু ইমপ্রুভ সেগুলোকে। হ্যাঁ, তো পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে। ততক্ষণ অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসার মানুষগুলোকে দেখে রাখো। অল দ্য বেস্ট, লাভ ইউ।